আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের 10 নাম্বার লেকচার। তো মিড টার্মে কিন্তু আমাদের থাকবে আপ টিল 9 নাম্বার লেকচার পর্যন্ত, অর্থাৎ গত ক্লাস পর্যন্ত আমরা যেটা পড়াইছি সেটা হচ্ছে মিড টার্ম পর্যন্ত। আর আজকে থেকে যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে বেসিক্যালি ফাইনালের জন্য। তো মিড টার্ম তো আপনাদের নেক্সট উইকে শুরু হয়ে যাচ্ছে। সো মিড টার্মের সিলেবাসে আজকের এই টপিকটা নাই, আপ টিল লাস্ট ক্লাসের টপিকটা পর্যন্ত আছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জন্য। তো প্রথম 6টা ক্লাস আমরা মূলত দেখছিলাম ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে, একটা একটা সফটওয়্যার, একটা আইটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কিভাবে চালাতে হয়। তারপরে 3টা ক্লাস আমরা দেখলাম ফিনান্স রিলেটেড, ফিনান্স, ক্যাশ ফ্লো, কিভাবে আমরা ফিনান্সিয়াল ডিসিশন নিব, এই ধরনের জিনিসগুলো। আজকে থেকে যেই টপিকটা শুরু হলো সেটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, মূলত মার্কেটিং। হ্যাঁ, তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড প্রোডাক্ট প্রাইসিং এন্ড সফটওয়্যার। আমরা এই টপিকটা নিয়ে আমরা পড়বো। তো এখন যে কোনো কিছুর মতনই, যে কোনো প্রোডাক্টের মতনই আপনি একটা ফিজিক্যাল প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান, আপনি একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, আপনি সার্ভিস প্রতিষ্ঠান তৈরি করতে চান, যে কোনো কিছু, আপনাকে তো আসলে মার্কেটিং করতে হবে, আপনাকে রেভিনিউ জেনারেট করতে হবে। দ্যাটস নাম্বার 1। রেভিনিউ জেনারেট করতে হলে আপনাকে সেল করতে হবে। সেল যদি আপনাকে করতে হয়, মানুষজনের ভিতরে মানুষজনকে আপনার কাছে টেনে নিয়ে আসতে হয়, দেন হচ্ছে আপনাকে, দ্যাটস ওয়াই আপনার যে কাছে টেনে আনার জন্য আপনাকে মার্কেটিং করতে হয়। যে মার্কেটিং এর অবজেক্টিভ কিন্তু সেলস না, মার্কেটিং এর অবজেক্টিভ হচ্ছে কাছে টেনে নিয়ে আসা। সে যেন আপনার ব্যাপারে খোঁজ করে, সে যেন আপনাকে জিজ্ঞেস করে যে ভাই তুমি কে, তোমার ব্যাপারে তো আমি নতুন শুনলাম, তোমার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমার একটা প্রয়োজন আছে, আমার মনে হচ্ছে এটার সাথে তোমার সাথে আমার প্রয়োজনের সাথে তোমার জিনিসটা অ্যালাইন, তুমি একটু বলো তো আমাকে তুমি কে। এই এতটুক যে সে এসে আমাকে বলবে, আমাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, এটাই হচ্ছে কিন্তু মার্কেটিং এর উদ্দেশ্য। এই যে সে আমার কাছে আসলো, আসার পর থেকে এটা কিন্তু সেলস এর কাছে ট্রান্সফার হয়ে যাবে। শুধুমাত্র মার্কেটিং করে কেউ আসলে সেল জেনারেট করতে পারে না। হ্যাঁ, তবে ইদানিং কালে আমরা যেটা দেখি যে বিভিন্ন ই কমার্সে কি হয় যে তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, তারা লিড জেনারেশন ক্যাম্পেইন করে, সেখান থেকে পরবর্তীতে তারা কি বলে এটাকে ফুলফিলমেন্ট ক্যাম্পেইন করে। সো এই জায়গাগুলোতে আমরা এই ক্লিয়ার ডিস্টিংশনটা খুব ছোট আকৃতিতে দেখি, যে একই প্রমোশনের ভিতর দিয়ে তাকে হয়তো বা ইনিশিয়াল অ্যাওয়ারনেসের কিছু অংশ আছে, কিছুটা আছে লিড জেনারেশন, কিছুটা আছে সেলস। যেহেতু এই চ্যানেলটার সাথে, যেহেতু মানুষের সাথে ইন্টারাকশনটা তুলনামূলক অনেক কম এই ক্ষেত্রে, বাট তারপরেও দেখেন সে ফর এক্সাম্পল যে কিনা ফেসবুক লাইভে এসে বিক্রি করতেছে, ও কিন্তু প্রথমে কি করতেছে, ও প্রথমে তার লাইফটাকে সে প্রমোট করতেছে যে আমি অমুক দিন অমুক সময় লাইভে আসব, এই ধরনের ড্রেস আমার সাথে থাকবে, আপনারা লাইভে জয়েন করেন। দ্যাট ইজ মার্কেটিং। দেন লাইভ শুরু হলো, লাইভে মানুষজন জয়েন করলো, সেইখানে সে বিভিন্ন প্রোডাক্ট সে ডেমনস্ট্রেশন করলো, সে এটার ভালো মন্দ গুণাবলী বললো, দ্যাট ইজ সেলস। একইভাবে আমরা যদি ঘরের বাজারের কথা চিন্তা করি, ঘরের বাজারে কি হচ্ছে, সে কিন্তু যে তার যেই ঘরের বাজারে যে মেইন যে প্রেজেন্টার, খুবই লাইভলি একজন মানুষ, সে মানুষকে ক্যাপটিভেট করে রাখতে পারে। সে সে কি করতেছে, সে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে, সেই কন্টেন্ট গুলা মানুষ দেখতেছে, ওই কন্টেন্টের নিচে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে মানুষ ক্লিক করতেছে। এখন
ক্লিক করলেই কি সেল হয়ে যাচ্ছে? না, ক্লিক করলে সেল হচ্ছে না। ক্লিক করলে তাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মেবি সেটা তাদের, আমি যেহেতু কিনি নাই আমি এক্স্যাক্টলি বলতে পারি না। হতে পারে তার কোনো আরেকটা ফেসবুকেরই চ্যাট বক্স হতে পারে, হতে পারে তার ওয়েবসাইট, তার ই-কমার্স ওয়েবসাইট, সেখানে হয়তো বা নিয়ে যাচ্ছে, যে কোনো একটা কিছু করতেছে। সো কন্টেন্ট তৈরি করাটা, দ্যাট ইজ এ পার্ট অফ দ্য মার্কেটিং। কিন্তু কন্টেন্টটাকে মানুষ দেখার পরে সে উৎসাহিত হয়ে যখন ক্লিকটা করলো, ক্লিকের পরে বেসিক্যালি সে সেলসে শিফট করলো। ওইখানে কিন্তু মেবি সেপারেট কল সেন্টার এজেন্ট আছে, ওইখানে মেবি সেপারেট একটা প্রসেসের ভিতর দিয়ে মানুষ যায়। সো মার্কেটিংটা উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে সেলস টিমের কাছে নিয়ে আসা। সো মার্কেটিং কেন? যে কোনো প্রোডাক্টের মতনই সফটওয়্যারেরও আসলে মার্কেটিং করতে হয়। জাস্ট বিকজ এটা একটা হাইটেক প্রোডাক্ট, দ্যাট ডাজন্ট মিন ইট মার্কেটস ইটসেলফ অটোমেটিক্যালি। বরং সফটওয়্যার ইন্ডাস্ট্রি কি হচ্ছে? সফটওয়্যার ইন্ডাস্ট্রি হচ্ছে একটা খুবই হাইলি কম্পিটিটিভ মার্কেট এবং লো এন্ট্রি ব্যারিয়ার। সফটওয়্যারে কিন্তু ঢুকতে হলে আপনার কোনো সার্টিফিকেশনের প্রয়োজন নাই, আপনাকে সরকার থেকে কোনো ধরনের অনুমতি নিতে হয় না, হ্যাঁ, আনলেস এন্ড আনটিল পার্টিকুলার আপনি ফিনান্সিয়াল সফটওয়্যার আপনি তৈরি করতেছেন, যেখানে সরাসরি ক্যাশ ট্রানজাকশন হয়, সেটার জন্য আপনার লাইসেন্স লাগবে, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স লাগবে। সে আপনি যদি কোনো কি বলে এটাকে, যে ফিনান্সিয়াল ওয়ালেট আপনি তৈরি করেন, সেক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স লাগবে। বাট আদার দেন দ্যাট যে কোনো সফটওয়্যার কোনো সময় তৈরি করতে পারেন, আপনার কিন্তু কোনো ধরনের কোনো লাইসেন্স লাগবে না। আপনার একটা টেক টিম থাকলেই আপনি কিন্তু একটা সফটওয়্যার আপনি তৈরি করে করতে পারবেন। সো এই ইন্ডাস্ট্রিতে মার্কেট ব্যারিয়ার ইজ লো, এবং সফটওয়্যার ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি হুইচ ইজ বর্ডারলেস। ইউএসএ তে বসে একটা সফটওয়্যার চালাচ্ছে, সেই সফটওয়্যারটার কাস্টমার বাংলাদেশে থাকতে পারে, অর দ্য আদার ওয়ে রাউন্ড। আপনি বাংলাদেশে বসে একটা সফটওয়্যার ডেভেলপ করলেন, সেই সফটওয়্যারটা আপনি সেল করলেন ইউএসএ তে, আফ্রিকাতে, মিডল ইস্টে, বিভিন্ন দেশে আপনি সেল করতে পারবেন। আপনাকে আসলে ফিজিক্যালি সেইখানে গিয়ে আপনার দোকানে সেই সফটওয়্যারটা তোলার প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই সারা দুনিয়া হচ্ছে একই সাথে আপনার কি বলবো, আপনি আপনার সফটওয়্যারের রেলেভেন্স অনুযায়ী সারা দুনিয়া ইজ ইয়োর পটেনশিয়াল মার্কেট, আবার সারা দুনিয়ার কম্পিটিটররাও ইয়োর পটেনশিয়াল কম্পিটিটর। সো এটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ইটস এ হাইলি কম্পিটিটিভ মার্কেট। এবং যেটা আমি এইমাত্র বললাম, যেহেতু সারা দুনিয়ার বিভিন্ন ধরনের সফটওয়্যার থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে, সো ইউজার্স হ্যাভ মেনি আদার অল্টারনেটিভস। এখন যখনই মানুষের হাতে আসলে অল্টারনেটিভ থাকে, তখনই কিন্তু আপনাকে মার্কেটিং বেশি করতে হয়, আপনাকে সেলসের জন্য বেশি এফোর্ট দিতে হয়। সো ডিস্ট্রিবিউশন, সফটওয়্যার ডিস্ট্রিবিউশন তো আসলে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন বলে কিছু নাই, ইটস এ ডিজিটাল ডিস্ট্রিবিউশন। সো ফাস্টার অ্যাডপশন এন্ড চার্ন, মানুষ নেয়াও তাড়াতাড়ি, ফালা দেও তাড়াতাড়ি, যেহেতু অন্যান্য সফটওয়্যারও আপনার মানে খুব তুলনামূলক অনেক ইজিয়ার টু ফাইন্ড। সো আমরা কিন্তু একটা গুগল করলেই বিভিন্ন ধরনের ওয়েবসাইটে চলে যাই, সেই ওয়েবসাইট থেকে রেলেভেন্ট সফটওয়্যার যদি ভালো লাগে, অথবা আমরা বিভিন্ন হচ্ছে ওই যে ওপেন প্ল্যাটফর্মে চলে যাই, যেখানে সফটওয়্যার একদম বিভিন্ন ধরনের সফটওয়্যার সাজানো আছে, আমি জাস্ট আমার নিজের মতন গিয়ে আমি ক্লিক করব, টাকা দিব, টাকা দিয়ে ক্লিক করে আমি ডাউনলোড করে আমি ব্যবহার করব। হ্যাঁ, সো খুবই ইজি। এখন কোর এলিমেন্টস অফ সফটওয়্যার মার্কেটিং স্ট্র্যাটেজি, সবচাইতে প্রথমে হচ্ছে ডিফাইনিং টার্গেট ইউজার্স। প্রতিটা সফটওয়্যারের কিন্তু এক একটা টার্গেট মার্কেট আছে। সে ফর এক্সাম্পল টিকটকের টার্গেট মার্কেট কারা, সেইটার কাস্টমারদেরকে একটু ডিফাইন করেন তো। বয়স, ইন্টারেস্ট, লোকালিটি, এগুলো একটু চিন্তা করে।
টিকটকের টার্গেট মার্কেট কারা? চিন্তা করে আমাকে একটু বলেন। স্যার ম্যাক্সিমাম বেকার ছেলেপুলেরা। এটা বাংলাদেশের জন্য মেবি ওকে, বাট আপনি বেকার আছে, ঠিক আছে ধরলাম, তার বয়স কত, সে কোথায় থাকে? স্যার পোলাপান যারা আমাদের মতো বাচ্চা কাচ্চা। যে বয়সের রেঞ্জটা কিরকম হইতে পারে তাহলে? স্যার এখন তো ইয়ার্স। হ্যাঁ রেঞ্জটা বলেন স্যার 4 to 20 এরকম। এখন তো খুব বাচ্চারা বেশি করে আরো। হ্যাঁ মানে ধরেন 10-12 বছর থেকে 25 বছর পর্যন্ত। ওরা কোথায় থাকে? গ্রামে ম্যাক্সিমাম। বেশিরভাগই গ্রামে থাকে, যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি। হ্যাঁ বেশিরভাগই গ্রামে। কি করতেছে? মিনিংফুল তেমন কিছু হয়তো বা করতেছে না। তো তার ইন্টারেস্ট কোথায়? কি নিয়ে সে ইন্টারেস্টেড? স্যার ফেম আর টাকা পয়সা। ফেম, রাইট, ফেম, টাকা পয়সা, এগুলোতে ইন্টারেস্ট। প্র্যাকটিক্যালি আমরা যদি বাংলাদেশের টিকটক ইউজারের গ্রুপটার দিকে তাকাই, আমরা একটা জিনিস দেখব যে দে ওয়ান্ট টু বিকাম সামথিং। দেয়ার কারেন্ট লাইফ ইজ মেবি সাম সর্ট অফ মিনিংলেস, দে ওয়ান্ট টু বিকাম সামথিং। এবং এইখান থেকে তারা কিছু হয়তো বা স্পেশালি টিকটক ইনফ্লুয়েন্সার, যারা আমরা সো কল্ড ইনফ্লুয়েন্সার যাদেরকে দেখতেছি, তারা কিন্তু আসলে মেবি সমাজের খুব একটা আপার শ্রেণীর মানুষ, অ্যাটলিস্ট আমরা চোখের সামনে যেটা আছে। আমি টিকটক ব্যবহার করি না, সো আমি ওইভাবে আসলে বলতে পারতেছি না। সো আপনি এইটা যদি টিকটকের ডিফাইনিং টার্গেট ইউজার হয়, তাহলে ফেসবুকের টার্গেট ইউজার কারা? খুবই কাছাকাছি তো। জি স্যার। কিরকম? ওইটা তো সব বয়সের মানে মানুষ চালায়, মানে একটা কমিউনিকেশনের জন্য। এইটা কিন্তু অল্প বয়সের না, এটার রেঞ্জটা অনেক বড়। এটা কিন্তু বাংলাদেশের জন্য, as far as বাংলাদেশ গোজ, এটা কিন্তু অল্প থেকে শুরু করে মধ্যম হয়ে ইভেন টু সাম এক্সটেন্ট 60+ মানুষজন, 60+ এইজের মানুষজন কিন্তু চালায়। হ্যাঁ, এইটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, এটা হচ্ছে কানেক্টেড থাকার একটা টুল। হ্যাঁ, অফকোর্স আমি কি করব, আমি আমার মনের ভাব প্রকাশ করব, but it's not a platform to become famous per se like TikTok. টিকটকে দেখা যায় যে এক একজনের খুব মানে লাইট কন্টেন্ট, নাচানাচি করতেছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মানে খুবই শ্যালো অ্যাক্টিভিটি করতেছে, এদের দেখা যায় 2 লাখ 5 লাখ ফলোয়ার। ফেসবুকে কিন্তু আসলে সেই জিনিসটা না, ফেসবুকটা আরেকটু আই উড সে একটু সিরিয়াস। দেন আমরা আসি লিঙ্কডইনে। লিঙ্কডইনের টার্গেট ইউজার গ্রুপ কারা? তাদের সেগমেন্টটা কি? যারা স্যার জব খুঁজতেছে, কোম্পানি, মানে ওটা স্যার একটা সিরিয়াস ফ্রেশার্স থেকে শুরু হয় স্যার ম্যাক্সিমামই। মানে আমি যদি ওইভাবে চিন্তা করি, ইটস এ গ্রুপ অফ প্রফেশনালস। জি স্যার। এবং এখানের কন্টেন্ট শেয়ারিং গুলাও কিন্তু তুলনামূলক একটু কনজারভেটিভ। এখানে আমি আসলে নাচানাচির ভিডিও আমি দেই না। এখানে আমি আমার ব্যক্তিগত কি বলবো, ভালো লাগা না লাগার জিনিস আসলে দেই না। এখানে আমি দেই আমার পার্টিকুলার প্রফেশনাল ম্যাটার নিয়ে, বিভিন্ন দেশের ওভারঅল পরিস্থিতি নিয়ে আমরা হয়তো আমাদের ওপিনিয়নটা আমরা এখানে দিই। সো ইটস এ মাচ মোর ম্যাচিওরড একটা ক্রাউড, সাপোজেডলি মাচ মোর ম্যাচিওর।
যদিও অনেকে আবার এখন ফেসবুক আর লিঙ্কডইনের মধ্যে একটু গুলায় ফেলতেছেন, ওনারা লিঙ্কডইনে খুব রেগুলার বেসিসে সেলফি দেন, এই ধরনের জিনিসপত্র। তো এক একটা সফটওয়্যার, মানে সফটওয়্যার বলতে আমরা একটা সার্ভিস বলি, তো একইভাবে কিন্তু আপনি যে কোনো B2B সফটওয়্যার, এখানে আমরা যে তিনটা নিয়ে কথা বললাম, টিকটক, ফেসবুক, লিঙ্কডইন, প্রত্যেকটাই হচ্ছে কিন্তু B2C সফটওয়্যার। এরকম কিন্তু B2B সফটওয়্যার আছে, বিজনেস টু বিজনেস, সেলসফোর্স আছে। আমি যে আমার যে কোম্পানিটা সক্রিয় হচ্ছে B2B। আমারও কিন্তু সার্টেন টার্গেট ইউজার আছে, টার্গেট মার্কেট আছে। আমি তাকে ডিটারমাইন করে আগে ফার্স্ট অফ অল সেই সেগমেন্ট কারা সেইটাকে বুঝে দেন আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমাকে সাজাইতে হবে। তো সবচাইতে প্রথমে আসতেছে হচ্ছে ডিফাইনিং টার্গেট ইউজার্স। সেকেন্ড যেটা, এই যে এই টার্গেট ইউজারের কাছে আমি নিজেকে কিভাবে পজিশন করব, আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব আমাকে। সো এই পজিশনিংটা কিভাবে, সে ফর এক্সাম্পল টিকটকের পজিশনিং কি আর লিঙ্কডইনের পজিশনিং কি, একটু চিন্তা করেন তো ইউজার গ্রুপের মাথায়। সে কেন টিকটকে ঢুকবে, বা টিকটক এসে কেন বলতেছে তাকে যে তুমি আমাকে ব্যবহার করো, লিঙ্কডইন এসে তার গ্রুপকে কেন বলতেছে যে তুমি আমাকে ব্যবহার করো, কি তার পজিশনিংটা কি টু দা ইউজার গ্রুপ? টিকটক স্যার শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে সময় কাটানোর জন্য, সেই জন্য। আর লিঙ্কডইন সিরিয়াস কাজ করানোর জন্য, প্রফেশনাল কাজ করানোর জন্য, যে যখন কোনো কিছু প্রফেশনাল কিছুই করতে হবে, চাকরি বাকরি খোঁজা হোক, হায়ার করা হোক, হায়ার হওয়ার জন্য হোক, ওইসবের জন্য। টিকটকে স্যার এমনি স্যার এই তো টাইম অনেক আমার একটু যে স্ক্রল করে আসি। Exactly. So TikTok is more of fun, whereas LinkedIn is more of serious business. LinkedIn is more about profession. LinkedIn is more about career. হ্যাঁ, সো দেখেন দুইটাই কিন্তু সোশ্যাল মিডিয়া, দুইটাতে হয়তোবা একই মানুষ আছে। মিস্টার এক্স সে হয়তোবা টিকটকেও আছে, লিঙ্কডইনেও আছে, বাট টিকটকে সে একভাবে নিজেকে প্রেজেন্ট করে, লিঙ্কডইনে সে আরেকভাবে নিজেকে প্রেজেন্ট করে, বিকজ the value proposition is different. দেন হচ্ছে আমি তো কি করলাম, আমার টার্গেট গ্রুপকে আগে আমি ডিফাইন করলাম, ওই টার্গেট গ্রুপকে অ্যাট্রাক্ট করার জন্য আমি নিজেকে সাজাইলাম, which is positioning and differentiation. সে ফর এক্সাম্পল ডিফারেন্সিয়েশন যদি না থাকে তাহলে কি সমস্যা হবে, যে তুমি কেন আমাকে ব্যবহার করবা সেটা যদি খুব ক্লিয়ার কাট আনসার না থাকে তাহলে কি সমস্যা হতে পারে? প্ল্যাটফর্মটা একটু মানে প্ল্যাটফর্মটা কেমন একটা হয়ে যাবে না, যে সব ধরনের মানুষ সব ধরনের জিনিসপত্র এক্সপেক্ট করতেছে। ট্রু। এটার কোনো এক্সাম্পল দিতে পারেন যে ডিফারেন্সিয়েশন করতে পারে নাই দেখে সে ফেল করে গেছে? বেশি দিন আগের কথা না, গুগল প্লাসের নাম খেয়াল আছে? বছর 5 আগে মনে আসছিল গুগল প্লাস। সে আসছিল বেসিক্যালি ফেসবুকের সাথে কম্পিট করতে, বাট গুগল প্লাস একদমই কোনো কি বলবো, একদমই কোনো সাড়া পায় নাই। আমরাও জানি না, মানে অ্যাটলিস্ট আমি তো জানতাম না। আচ্ছা, সো গুগল প্লাস কি হইলো, গুগল প্লাস প্র্যাকটিক্যালি সে কোনো ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে পারে না, যে সে যে ফিচারগুলো নিয়ে আসছে ওইটা অলরেডি ফেসবুকে আছে। এখন মানুষের কিন্তু এত টাইম নাই যে একই প্ল্যাটফর্ম, মানে একই ব্যক্তি দুইটা প্ল্যাটফর্ম সে মেনটেন করে সে একই ধরনের জিনিস কমিউনিকেট করবে
টু দ্য সেম গ্রুপ অফ পিপল। আমার যে বন্ধুটা অলরেডি ফেসবুকে আছে, সেও যদি গুগল প্লাসে ঢুকে এবং আমি আমার একই তথ্য ফেসবুকে দিলাম, গুগল প্লাসে দিলাম, ও দুই জায়গাতে আমাকে রেসপন্ড করলো, তো কি লাভ? এবং আই এম অলরেডি স্পেন্ডিং ইনাফ টাইম ইন সোশ্যাল মিডিয়া দ্যাট আই বিলিভ দ্যাট আই শুড রিডিউস। সেখানে আরেকজন এসে বলতেছে, দেখো ফেসবুকের সাথে আমার কোনো তফাৎ নাই, বাট আমি যেহেতু গুগল প্লাস, তুমি আমার এখানে অ্যাকাউন্ট খোলো। এবং ইভেনচুয়ালি এই গুগল প্লাস কিন্তু ফেল করে যায়। মেবি এটা টেকনোলজিক্যালি মোর অ্যাডভান্স ছিল, মেবি, বাট যেহেতু সে ডিফারেন্সিয়েশন তৈরি করতে পারে নাই, সে আসলে মার্কেটে ট্র্যাকশন পায় না। সো ডিফারেন্সিয়েশন, যে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন সেট অফ ভ্যালু প্রপোজিশন টু ইউর টার্গেট ইউজার্স। কেন সে আরেকটা প্ল্যাটফর্ম ব্যবহার না করে সে আপনারটা করবে? কেন সে আরেকটা প্ল্যাটফর্মকে ছেড়ে দিয়ে আপনারটা করবে? তো এইখানে স্পেশালি B2C সেগমেন্টে একটা কথা চালু আছে, এটা হচ্ছে উইনার টেকস ইট অল। এখানে সেকেন্ড প্লেয়ার থার্ড প্লেয়ার বলে কিছু নাই B2C তে সাধারণত, মানে B2Cর এই ধরনের প্ল্যাটফর্মে। সে কথা ফেসবুক, যে ফেসবুক ব্যবহার করে, ও কিন্তু ফেসবুকের মতন সেকেন্ড আর কোনটা ব্যবহার করবে না, যেটা কিন্তু গুগল প্লাস দিয়ে সেটা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু ফেসবুকে যার অ্যাকাউন্ট আছে, মেবি তার টিকটকেও একটা অ্যাকাউন্ট থাকতে পারে, তার ইনস্টাগ্রামে আরেকটা অ্যাকাউন্ট থাকতে পারে, তার লিঙ্কডইনে আরেকটা অ্যাকাউন্ট থাকতে পারে, বিকজ এই প্ল্যাটফর্মগুলা সেপারেট ভ্যালু প্রপোজিশন দিচ্ছে। বাংলাদেশে আপনাদের যে এইজ গ্রুপ, আপনাদের যে সার্কেল, আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কয়জনের আছে? সবারই কি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে? মোটামুটি স্যার আছে, সবারই ইনস্টাগ্রামে আছে। এই জিনিসটা কিন্তু আবার ধরেন একটু সিনিয়র যারা হয়ে গেছে, সে কথা 30+ যারা, এদের কিন্তু আবার না। কারণ ইনস্টাগ্রামের যেই জাস্ট ছবি শেয়ার করব, জাস্ট ছবি শেয়ার করার সেই যে মেন্টাল যে চাহিদা, এইটা আসলে ওই বয়সের পরে খুব কম মানুষেরই থাকে, বিকজ সে ততদিনে একটা কাজে ঢুকে গেছে, তার জীবনটা অনেক সিরিয়াস হয়ে গেছে, সে আসলে তার জীবনের অনেক রেসপন্সিবিলিটি চলে আসছে। ওর আসলে এত টাইম নেই বসে বসে খালি আমি ছবি শেয়ার করব আর মানুষ খালি লাইক দিবে, এটা ভাই আমি ফেসবুক দিয়েই হয়ে যাচ্ছে। তো এক একটা গ্রুপের কাছে তার এক একটা অ্যাপিল তৈরি হয়, সেই অ্যাপিলটা ওই পার্টিকুলার গ্রুপের কাছে নিয়ে যাইতে হয়। এখন যে নিয়ে যাওয়াটা কোন চ্যানেলের মাধ্যমে, দ্যাট ইজ দ্য 3 নাম্বার পয়েন্ট, যে চুজিং দ্য রাইট চ্যানেল। এখন লিঙ্কডইনের যেই ক্রাউড, তার কাছে আপনি কিভাবে আপনার মার্কেটিং করবেন, আর টিকটকের যে ক্রাউড, তার কাছে আপনি কিভাবে মার্কেটিং করবেন, বা কিভাবে সফটওয়্যারটা ডাউনলোড লিংক পাঠাবেন উইথ প্রপার কন্টেন্ট, কিভাবে, কোথায় গেলে লিঙ্কডইনের গ্রুপের মানুষের কিটা বেশি পাওয়া যায়, টাচটা বেশি পাওয়া যায়, কোথায় গেলে টিকটকের গ্রুপের টাচ বেশি পাওয়া যায়? এনি আইডিয়া? না স্যার, বলতে পারতেছি না। চিন্তা করেন যে সে ফর এক্সাম্পল ইউথ বেসড যে প্রোগ্রামগুলো, সেইগুলা বেশিরভাগ দেখেন এই যে টিকটক, ফেসবুক, এরা কিন্তু প্রমোট করে বেশি, এরা বিভিন্ন ধরনের স্পন্সর করে। বাংলাদেশে হয় না, বাট দেশের বাইরে অনেক কিছুই টিকটক, ফেসবুক এরা করে। কিন্তু লিঙ্কডইন কিন্তু দেখবেন এই জিনিসগুলা করে না। লিঙ্কডইন করে হচ্ছে ধরেন কোনো মার্কেটিং কনভেনশন, সেখানে হয়তো বা তারা তাদের কন্টেন্ট নিয়ে যায়, দেন হচ্ছে যেহেতু ফেসবুকে 2টা গ্রুপই আছে, ফেসবুকে তারা মার্কেটিং করে বাই ডিফাইনিং দ্য
দ্য টার্গেট অডিয়েন্স। মেবি লিঙ্কডইন যেই মার্কেটিংটা করে সেটা হয়তোবা 25 বছর প্লাস আরবান পিপলকে টার্গেট করে, whereas টিকটক হয়তোবা সে বিলো 25 বছর রুরাল এন্ড সাবারবান ক্রাউডকে টার্গেট করে। সো রাইট চ্যানেল চুজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভুল জায়গায় গিয়ে নিজের কথা গলা ফাটায় বলতে থাকেন তাহলে কিন্তু আসলে আপনার কথা কেউ শুনবে না, বা ওইখানে যদিও প্রচুর মানুষ আছে বাট আপনার রেলেভেন্ট টার্গেট ইউজার নাই, সো ওইখানে আপনার কথা শোনায় আসলে কোনো লাভ হবে না। দেন হচ্ছে 4 নাম্বার হচ্ছে বিল্ডিং ব্র্যান্ড ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটি। আমি কি করলাম যে আমি আমার টার্গেট ইউজারকে ডিফাইন করলাম, আমার পজিশনিং স্টেটমেন্ট আমি ক্লিয়ার করলাম, আমি রাইট চ্যানেলে গেলাম, তারপরেও মানুষ আমারটা চুজ নাও করতে পারে যদি না আমার সেই ব্র্যান্ডের ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন থাকে, আমার ট্রাস্ট থাকে, ক্রেডিবিলিটি থাকে। সো ওই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে। এখন ফর এক্সাম্পল আমরা যদি টিকটক, লিঙ্কডইন, ফেসবুক যে চিন্তা করি, তারা অলরেডি তাদের ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি তারা ক্রিয়েট করে ফেলছে। দ্যাটস ওয়াই অন্য কেউ এসে তাদেরকে নাড়াইতে পারে না, যেটা সে কথা গুগল প্লাস যেটা ফেসবুকের পজিশনকে নাড়াইতে পারে নাই। ওকে, এখন তাহলে আমরা দেখি যে ডিজিটাল মার্কেটিং চ্যানেল ফর সফটওয়্যার ফার্ম। সফটওয়্যারকে আপনি করতে চাচ্ছেন, আমরা অলরেডি একটা জিনিস কিন্তু বুঝে গেছি যে আমাকে ডিজিটাল চ্যানেলেই আমাকে সফটওয়্যারে করতে হবে। এখানে আমি কিন্তু এটা নিয়ে সে কথা আমি রাস্তার মোড়ে দাঁড়ায় ক্যানভাসিং করলে হবে না, বা আমি লিফলেট বিলি করলে আসলে সেই ইম্প্যাক্টটা আসবে না, কারণ ইটস এন অ্যাপ। আমাকে মানুষকে মোটিভেট করায়, সেখান থেকেই তাকে ডাউনলোড করাতে হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন প্রোগ্রাম হয়, বিভিন্ন ক্যাম্পাস বেসড অ্যাক্টিভেশন প্রোগ্রাম হয়, সেখানে অন দ্য স্পট বিভিন্ন মানুষকে ডাউনলোড করানো হয় এভরিথিং, বাট দিজ আর ভেরি এক্সপেন্সিভ ক্যাম্পেইনস। এক একটা ডাউনলোডের পিছনে হয়তো বা অনেক টাকা খরচ হয়ে যায়। তো আসলে আপনাকে বুঝতে হবে যে কোন চ্যানেলটা আপনার জন্য সবচাইতে কাস্টমার অ্যাকুইজিশন ফ্রেন্ডলি, সবচাইতে কম খরচে কাস্টমার অ্যাকুইজিশন করা যাচ্ছে। এখন সফটওয়্যার ফার্মের জন্য কিছু বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং চ্যানেল আছে। নাম্বার 1 হচ্ছে অফকোর্স আমরা জানি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, টিকটক রিচের জন্য। দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, বিভিন্ন ব্লগ, ইউটিউব ভিডিও, ডিফারেন্ট কেস স্টাডিজ, এই জিনিসগুলা আপনার নিজস্ব ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে পারেন। ডিফারেন্ট জেনারিক ব্লগিং সাইট আছে, সেগুলোতে আপনারা নিয়ে যেতে পারেন। দেন হচ্ছে এসইও এন্ড এএসও, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ অ্যাপ কি যেন এটা অ্যাপ স্টোর অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি, এনি আইডিয়া? স্যার, কন্টেন্ট বেসিক্যালি আমরা যখন সার্চ ইঞ্জিন বলতে গুগল টাইপের সার্চ ইঞ্জিন, যেখানে আমরা কোনো কিছু সার্চ করে খুঁজি, সেখানে কোন কন্টেন্টের হায়ারার্কি, লাইক কোন কন্টেন্টটা আগে আসবে, ওই জিনিসটা কিওয়ার্ড বেসড যেভাবে ইউজার সার্চ করে সেই অনুযায়ী কন্টেন্টটাকে অপটিমাইজ করা, যেন আমার কন্টেন্টটা উপরের দিকে সার্চে আসে। এক্স্যাক্টলি আমরা যেটা সাধারণত দেখি যে গুগলের একদম প্রথম 3টা বা 4টার পরে যদি আপনার কন্টেন্টটা থাকে তাহলে আসলে ওইটা পড়ার পসিবিলিটি সিগনিফিকেন্টলি কমে যায়, এবং পার্টিকুলারলি প্রথম পৃষ্ঠায় যদি না আসে তাহলে আসলে এইটার আপনার পড়ার পসিবিলিটি লেস দেন 10%, মানে 90% চান্সই যে মানুষ সেকেন্ড পেজ আর যায় না। দ্যাটস ওয়াই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে মানুষ কোন ধরনের কিওয়ার্ড সার্চ করে এবং সেই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে আপনার কন্টেন্ট তৈরি করা, সেই কন্টেন্ট গুলাকে এমন ভাবে সাজানো যাতে করে ওই কিওয়ার্ড সার্চ দিলে মানুষ মানে আপনার কন্টেন্টটা যেন প্রথম পেজে আসে। যদিও এখন আসলে চ্যাট জিপিটির কারণে এই গুগল সার্চের পরিমাণ কমে গেছে, বাট এটাকে আসলে ইনভ্যালিড হয়ে গেছে মনে করার কোনো কারণ নাই, কারণ গুগল সার্চ কি করে,
জিপিটি সার্চ কি করে, জিপিটি সার্চ কিন্তু সে গুগল থেকেই নেয়, গুগল থেকে নিয়ে। সো বেসিক্যালি মাঝখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আগে আমরা কি করতাম, আমরা 10টা 15টা ওয়েবসাইট খুঁজে খুঁজে আমরা আমাদের কন্টেন্ট তৈরি করতাম। এখন সেই কাজটা অনেক এফিশিয়েন্টলি, অনেক ইফেক্টিভলি জিপিটি আমাদেরকে করে দিচ্ছে। এখন আমার যদি এসইও ঠিক মতো না করা থাকে, জিপিটিও কিন্তু আমাকে খুঁজে পাবে না। দেন আসছে হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন। এই জিনিসটা কি, এনি আইডিয়া? নাম শুনে কি মনে হচ্ছে? প্লে স্টোরের মতো প্ল্যাটফর্ম গুলাতে কিভাবে ওখানেও অ্যাপ আগে আসা পরে আসা। আমি গেমিং অ্যাপ, আমি কোনো একটা ধরেন ক্রিকেট গেম খুঁজতে যাচ্ছি, তখন ক্রিকেট গেম মতো অনেক আছে, সেখানে কোনটা আগে আসবে পরে আসবে এরকম কিছু। এক্স্যাক্টলি এটাই, যে আমি আমার অ্যাপটাকে আমি কিভাবে সাজাবো, কোন কোন কিওয়ার্ড ধরে আমি সাজাবো, যাতে করে মানুষ যখন এই যে এই ক্রিকেট গেমে লিখে সার্চ দেয়, আমারটা যেন উপরের দিকে আসে উইদাউট স্পেন্ডিং এনি মানি। একটা তো হচ্ছে যে আমি টাকা দিয়ে আমি উপরে রাখলাম, ওইটা কিন্তু দেওয়াই থাকে যে স্পন্সার্ড বা ফিচার বা এই ধরনের কিছু। ওই যে যখনই আপনার নামের উপরে স্পন্সার্ড বা ফিচার লেখা আসবে, তখনই কিন্তু একটা সেন্স অফ ডিস্ট্রাস্ট তৈরি হওয়ার পসিবিলিটি আছে, যে ভাই ও তো ন্যাচারালি আসে না, ও পয়সা দিয়ে উপরে উঠে আসছে, আমি জানি না এটার কোয়ালিটি কিরকম। আমি পার্সোনালি যেটা করি, যখনই আমি স্পন্সার্ড দেখি, আমি স্পন্সারটা আমি ডাউনলোড করি না, আমি দেখি ন্যাচারালি কোনটা সবচেয়ে উপরে আসছে, আমি সেইটা ডাউনলোড করি। এবং আমি বিশ্বাস করি আমার মতন অনেকে একই কাজ করে, সবাই করে স্যার মোটামুটি। স্পন্সর দেখলে ওটা নিচে কি আছে দেখি না। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো এসইও এবং এএসও এই দুইটা করা। দেন হচ্ছে পেইড অ্যাডস এন্ড রিটার্গেটিং, যে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান করানো। দেন হচ্ছে রিটার্গেটিং বলতে হচ্ছে একটা যখন ক্যাম্পেইন হয়, রিটার্গেটিং বলতে আসলে কি বোঝায়, একটু বুঝায় বলতে পারবেন সবাইকে? কেউ কি এটার এক্সপেরিয়েন্স আছে ডিজিটাল মার্কেটিং এ? রিটার্গেটিং বলতে কি বোঝাচ্ছে? স্যার টার্গেট অডিয়েন্সদেরকে বেস করে নতুন কোন ক্যাম্পেইন বা লঞ্চ করা বিষয়। ভেরি গুড। বা এই ধরনের একটা জিনিস হইতে পারে যে আমার হয়তোবা এর আগের কোন একটা ক্যাম্পেইনে আমি রান করছিলাম, সেই ক্যাম্পেইনে যারা যারা রেসপন্ড করছিল তাদেরকে নতুন করে আবার টার্গেট করে, বা তাদের সেই যে রেসপন্স যারা করছে তাদের একটা প্রোফাইল তৈরি করলাম, ওই প্রোফাইলের উপর ভিত্তি করে নতুন করে আবার আরেকটা টার্গেট করে সেই ক্যাম্পেইনটা করলাম। সে ওইখানে ওই পার্টিকুলার ক্যাম্পেইনে যারা রেসপন্স করছিল তাদের বেশিরভাগেরই বয়স হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে, তাদের বেশিরভাগই তারা আরবান। এটা ফেসবুক থেকে এই ধরনের একটা ডেটা আমি পাইলাম। দেন আমি যেটা করলাম যে ঠিক আছে, এই ধরনের প্রোডাক্টের জন্য এরা বেশি রেসপন্স করতেছে, আমি তাইলে নেক্সট যে সিমিলার যে ক্যাম্পেইনটা করব, আমি এই 20 থেকে 25 বছর আরবান ক্যাম্পেইনের আরবান মেইল তাদেরকে আমি টার্গেট করব। সো এটা হচ্ছে রিটার্গেটিং ক্যাম্পেইন। আবার আরেকটা হইতে পারে একটা সিরিজ অফ একই প্রোডাক্ট সেল করার। সে আমরা কিন্তু মাঝে মধ্যে দেখি যে প্রথমে যে ক্যাম্পেইনটা আসে সেইটাতে যারা রেসপন্ড করে, সে 100 জনের কাছে আপনার অ্যাডের যে ভিজুয়াল সেটা গেছে, 100 জন থেকে 10 জন সেটাতে ক্লিক করছে। নেক্সট যে ক্যাম্পেইনটা যাবে সেটা হচ্ছে শুধু ওই 10 জনের কাছে যাবে। ওই 10 জন থেকে দেখা গেল নেক্সট ক্যাম্পেইনে 10 জন থেকে 5 জন ক্লিক করছে। তারপরের লেয়ারের কমিউনিকেশনটা ওই শুধু 5 জনের কাছে যাবে। এইভাবে করে করেও কিন্তু আসলে রিটার্গেটিং ক্যাম্পেইন গুলো হয়। সাধারণত একটু হাই ভ্যালু প্রোডাক্ট যেগুলো আছে, হাই ভ্যালু প্রোডাক্ট কিন্তু এইভাবে সেল হয়। সে ফর এক্সাম্পল আপনি কোনো মানে ইভেন আমি একদম অ্যাকচুয়াল এক্সাম্পল জানি যেখানে ফ্ল্যাট বিক্রি করা হয়, জমি বিক্রি করা হয়, এটা কিন্তু এই মডেলে যায় যে আস্তে আস্তে সে ফানেলটাকে ছোট করতে থাকে। সেখানে রিটার্গেটিং ক্যাম্পেইন হয়। দেন হচ্ছে রেফারেল প্রোগ্রাম এন্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো আমরা সবাই জানি, বিভিন্ন বড় বড় মানুষজন আপনার হয়ে কথা বলে,
তো এদের সাথে আসলে ডিলটা কি হয় এটা আপনারা আরো ভালো জানবেন। ইনফ্লুয়েন্সারদের সাথে ব্র্যান্ডের কি ডিল হয়? প্রমোট করে দিলে আমি একটা অ্যামাউন্ট অফ টাকা দিব, ব্র্যান্ড গুলো বলে, বা গিফট দিব, এই ধরনের। আরেকটা হইতে পারে তোমার কোড ব্যবহার করে যতজন ডাউনলোড করবে ততজনের জন্য তোমাকে আমি এত টাকা দিব। আরেকটা হইতে পারে যে তোমাকে আমি ফিক্সড এত টাকা দিব, তুমি তোমার আগামী 5টা এপিসোডে তুমি কন্টিনিউয়াস তুমি নিচের স্ক্রলে তুমি আমার নাম দেখাইতে থাকবা, বা তোমার এই 10 মিনিটের ভিডিও কন্টেন্টে তুমি 30 সেকেন্ড তুমি আমাকে নিয়ে বলবা। এই ধরনের জিনিসপত্র থাকে। রেফারেল প্রোগ্রাম থাকে যে তুমি যদি আমাকে প্রমোট করে দাও, তোমার কুপন কোড দিয়ে আমার এখানে জয়েন করে, তাহলে সে এত % ডিসকাউন্ট পাবে। এই ধরনের জিনিসপত্র। তো এইগুলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং চ্যানেল। তো এখানের কেস এক্সাম্পল কি? কেস এক্সাম্পল আমরা দুইটা ক্ষেত্রে দেখি যে সহজ কি করছিল, হেভি ইনভেস্টমেন্ট ইন অনলাইন মার্কেটিং টু বিল্ড আর্লি ট্র্যাকশন। যেহেতু এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, B2C তে যখনই আপনি কাজ করবেন, বিজনেস টু কনজিউমারে আপনাকে হেভি মার্কেটিং এক্সপেন্ডিচার করতে হবেই, এটার কোনো বিকল্প নাই। আপনাকে মার্কেটিং এক্সপেন্ডিচার করতে হবে। এবং এনি আইডিয়া যে মানুষ B2C তে আপনি যখন একটা অ্যাপ ডাউনলোড করেন কত %কে রিটেইন করা যায়, অর্থাৎ কত % অ্যাপটা ডাউনলোডের পরে সেটাকে আবার মুছে দেয় না, কত %? এনি আইডিয়া? না স্যার, অ্যাপ ইউজ মানে অ্যাপের ইউজেজের উপর ডিপেন্ড করতেছে আসলে, যে অ্যাপটা কতটা ইউজফুল। অ্যাপটা ইউজফুল এটা নিয়ে ডিটেইল স্টাডি আছে, এটা আপনাদের নিজেদের ভালোর জন্য এটা আপনাদের পড়া উচিত। মোর দেন 90% মানুষ অ্যাপ ডাউনলোড করার 10 থেকে 15 মিনিটের মধ্যে আবার ডিলিট করে দেয়। এটা আপনি নিজে একটু চিন্তা করেন। আপনারা একটু দেখলেন কোন একটা অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন, ক্লিক করলেন, ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে আপনি একটু গো থ্রু করলেন, গো থ্রু করার পরে মনে হলো এটা আসলে আমার জন্য খুব বেশি রেলেভেন্ট মনে হচ্ছে না, বা এটার চেহারাটা আমার কাছে ভালো লাগতেছে না, বা এটা মনে করলেন এটা ঠিক আছে, এটা আমার ইউজ করা, বাট এটা আসলে আমার ফ্রিকোয়েন্ট ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা তারপরে কি করি? আমরা কি এটা রেখে দেই নাকি আমরা জাস্ট ফেলে দিই? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ফেলে দিই। হ্যাঁ, তো মোর দেন 90% হচ্ছে চার্ন, এবং দ্যাটস নর্মাল। আমি যদি জাস্ট আপনাদেরকে ইনস্ট্যান্টলি আমি জিপিটি থেকে বলি যে চ্যাট একটা B2C app retention rate. এই যে আচ্ছা, এখানে অবশ্যই একটু চেঞ্জ আসতেছে ডেটা। আমি আপনাদেরকে দাঁড়ান, আমি এটা একটু শেয়ার করি। আমি এটা আগে পড়ছিলাম মোর দেন 90%, এখন আবার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এই যে দেখেন, ডে 1-এ এভারেজ রিটেনশন রেট হচ্ছে আপ টু 40%, তার মানে 60% মানুষ, ইটস নট 90%, 60% মানুষ ফেলে দিচ্ছে। 7 দিনের মাথাতে এই 40%-এরও হাফ ফেলে দেয়, 20% হয়ে যায়। 30 দিনের মাথাতে এই 20%-এর হাফ আবার ফেলে দেয়, 10% হয়ে যায়। 90 দিনের মাথাতে মাত্র 6% রিটেন করে, 2 থেকে 6%। আপনি যদি খুব ভালো পারফরমেন্স হয়
only 2 to 6% রিটেনশন হবে। এখন এইটাকে আপনি কিভাবে আপনার পক্ষে নিয়ে আসতে পারেন, কিভাবে আপনি অন্তত 6%-এ থাকতে পারেন? ইফ ইউ আর এট 6%, ইউ ক্যান কনসিডার ইয়োরসেলফ সাকসেসফুল, যদি আপনি B2C অ্যাপ হন। তো এই জিনিসটা তাহলে কিসের উপরে ডিপেন্ড করে, কি মনে হয়? আপনি 6%-এ থাকবেন না 2%-এ থাকবেন নাকি কোথায় থাকবেন, এটা কিসের উপরে ডিপেন্ড করে? তার ডাউনলোডের উপর বা ইউজারের উপর। ডাউনলোড কিন্তু আপনি করাইতে পারবেন, আপনি পয়সা খরচ করাবেন, আপনি লিংক দিবেন, আপনি ভালো কন্টেন্ট দিবেন, ডাউনলোড হয়ে যাবে। বাট রিটেনশন আর ডাউনলোড কিন্তু এক জিনিস না, এটা বুঝতেছেন তো? হ্যাঁ, আপনি রিটেনশন কিভাবে করাবেন? ডাউনলোড করানোর জন্য আপনি কিন্তু বিভিন্ন তরিকা আছে, আপনি বিভিন্ন লিংক দিলেন, ভালো কি করলেন, একটু অফার দিলেন, ডাউনলোড আপনি করাইতে পারবেন, আপনি রিটেনশন কিভাবে করাবেন? which maybe is not a part of marketing, maybe a part of product, but আপনি কোর জিনিসটা কি? আপনার প্রোডাক্টটা সোজা কথা আমি যদি বলি, আপনার প্রোডাক্টটা হ্যাজ টু অ্যাড সাম সর্ট অফ ভ্যালু টু দা কাস্টমারস লাইফ। এখন টিকটক কি ভ্যালু অ্যাড করতেছে কাস্টমারের লাইফে? এন্টারটেইনমেন্ট, ভেরি গুড। হ্যাঁ, ইনকাম, সবার জন্য ইনকাম না, বেশিরভাগের জন্য এন্টারটেইনমেন্ট। সে বসে বসে নাচ গান দেখে, তার ভালো লাগে, সে নিজেকে একটা সেলিব্রিটি হিসেবে তুলে ধরার একটা সুযোগ পায়। হ্যাঁ, লিঙ্কডইন কেন করে? বিকজ এইটা তার চাকরি পাইতে তাকে সহায়তা করতে পারে, বা তার ব্যবসায় তাকে সহায়তা করতে পারে, বা তার একটা প্রফেশনাল প্রোফাইল সে বিল্ড আপ করতে সহায়তা করতে পারে। সহজ কেন মানুষ ডাউনলোড করবে এবং রিটেইন করবে? সহজ, কোন ধরনের মানুষ সহজ অ্যাপটাকে তার মোবাইলে রিটেইন করবে? সহজ কিসের অ্যাপ? স্যার ট্রাভেলিং জন্য বাসের বা ট্রেনের টিকেটিং অ্যাপ। হ্যাঁ, বাস ট্রেন লঞ্চ এগুলো টিকেটিং অ্যাপ। তাহলে কোন ধরনের মানুষ সহজটাকে তার মোবাইলে রিটেইন করবে? যারা ট্রাভেলিং করে, যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করে। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু আছে যে তার দেশের বাড়ি ঢাকার বাইরে, পড়াশোনার জন্য সে ঢাকায় আছে, প্রত্যেক উইকেন্ডে সে বাড়িতে চলে যায়, বা প্রতি 10-15 দিন পর পর সে বাড়িতে যায়। তার মোবাইলে দেখেন গিয়ে সহজ ঠিকই আছে। আদারওয়াইজ তাকে ওই কাউন্টারে গিয়ে তাকে কিনতে হবে, টিকিট কিনতে হবে, আগে যাইতে হবে, এভরিথিং, এই জিনিসগুলোর ঝামেলা নেই। সো সহজের টার্গেট কাস্টমার হচ্ছে তারাই যারা কিনা এই ধরনের ফ্রিকোয়েন্ট ট্রাভেলিং করে। তো এদেরকে খুঁজে খুঁজে যত ইফেক্টিভলি সে মার্কেটিং করতে পারবে, তত ফ্রিকোয়েন্টলি তারটা ডাউনলোড হবে, তত বেশি বেশি তার অ্যাপটা রিটেইন হবে। 10 মিনিট স্কুল কি করে? এডুকেশন ফোকাসড, স্ট্রং সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড পজিশনিং। হ্যাঁ, এখন 10 মিনিট স্কুলের ফেস হচ্ছে কি আয়মান সাদিক, 10 মিনিট স্কুলের ফেস হচ্ছে গিয়ে ওই কি যেন নাম মেয়েটা, আয়মান সাদিকের বউ, ইংলিশ টিচার, যে কি নাম, মঞ্জেরিন, রাইট, মঞ্জেরিন। এই দুইজন হচ্ছে কিন্তু বেসিক্যালি 10 মিনিট স্কুলের তারা ফেস। তো ওরাই কিন্তু বারবার সামনে আসে। হ্যাঁ, ওরা বিভিন্ন ভাবে প্রমোট করে, বিভিন্ন রকমের, প্লাস হচ্ছে ওদের অন্যান্য যারা ইনস্ট্রাক্টর আছে তারাও আসে। সো এইটা হচ্ছে
বাংলাদেশি কনটেক্সটে B2C অ্যাপ্লিকেশনের যদি আমি বলি, সেই ক্ষেত্রে B2C অ্যাপ্লিকেশনকে খুব সাকসেসফুলি মার্কেট করার এক্সাম্পল। এখন এত সময় পর্যন্ত আমরা দেখলাম মার্কেটিং, দেন আসছে হচ্ছে প্রাইসিং। এখন ফেসবুক তো আমাদের কাছ থেকে কোনো কিছু চার্জ করে না, তো ফেসবুক কিভাবে আমার কাছ থেকে ইনকাম করে, বা ফেসবুকের ইনকাম তাহলে কি? ডেটা নেওয়া, পার্সোনাল ডেটাটা, রাইট। ডেটা নিয়ে এই যে আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে, সেটা হচ্ছে ফেসবুক ওইখান থেকে সে কালেক্ট করে, ওইখান থেকে সে টাকা কামায়। সো আমরা কিন্তু না বুঝে হইলেও তাকে কিন্তু আমরা কি দিই, রেভিনিউ জেনারেট করা দিই। এনি আইডিয়া বাংলাদেশ থেকে প্রতি মাসে ফেসবুকে কত ডলারের বা কত টাকার অ্যাডভার্টাইজমেন্ট যায় শুধু বাংলাদেশ থেকে প্রতি মাসে? এনি আইডিয়া? আমি শুনছিলাম প্রায় 2500 কোটি টাকার, 2500 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট শুধু বাংলাদেশ থেকে হয়। চিন্তা করছেন কি জিনিস? তাহলে ইন্ডিয়া থেকে কত হয় আপনি চিন্তা করেন, অন্যান্য দেশ থেকে কত হয়, বাংলাদেশ তো কিছুই না। সো যখনই দেখবেন ফ্রি অ্যাপ্লিকেশন, বুঝবেন যে সে আপনার কোনো না কোনো তথ্য কিছু না কিছু নিয়ে সে বাজারে সে ব্যবসা করতেছে। ওয়ারেস বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে যেটা আপনাকে টাকা দিয়ে নিতে হয়, আপনাকে সাবস্ক্রিপশন পারচেজ করতে হয়। সো সফটওয়্যারের জন্য এটা ক্রিটিক্যাল কেন? এটা হচ্ছে ডিরেক্ট ইম্প্যাক্ট অন অ্যাডপশন রেট অ্যান্ড সার্ভাইভাল। মানে আমাদের দেশে আপনারা চিন্তা করেন, পয়সা চাইলেই কিন্তু সেই সফটওয়্যার আর মানুষ নেয় না, কারণ আমাদের মেন্টালিটিতে হয়ে গেছে আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করি। এটা সম্ভবত ইন্ডিয়াতেও একই জিনিস। আমরা কিন্তু পয়সা দিয়ে সাবস্ক্রিপশন মেনটেন করে আমরা সফটওয়্যার মানে মেনটেন করি না। B2C পার্টিকুলারলি, B2B তে এখন এন্টারপ্রাইজ সফটওয়্যার পয়সা দিয়ে নিতে হয়, উইচ ইজ সোশ্যালি অ্যাকসেপ্টেড। তো আমরা এই ক্ষেত্রে আমরা B2C এর কথা যদি আমরা ভুলে যাই, যেই সফটওয়্যারগুলো আমরা ফ্রি ব্যবহার করি, ফ্রির সাথে তো আসলে প্রাইসিং এর কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনারা কি এরকম কোনো সফটওয়্যার ব্যবহার করেন যেটার জন্য আপনাকে প্রতি মাসে আপনি টাকা দেন? স্যার ওকে, আমি যে এরকম কথার কথা আমি গুগলের প্রিমিয়াম সার্ভিস আমি ব্যবহার করি, আমি ইউটিউব প্রিমিয়াম আমি ব্যবহার করি। এখন কত টাকা আমার কাছে চার্জ করে? গুগল প্রিমিয়ামের জন্য আমাকে চার্জ করে 150 টাকা, ইউটিউব প্রিমিয়ামের জন্য আমাকে চার্জ করে এরকম 150 বা 175 টাকা। গায়ে লাগে না, কারণ ওর তো লক্ষ লক্ষ ইউজার আছে, লক্ষ লক্ষ ইউজার কিন্তু প্রতি মাসে তাকে এরকম টাকা দিচ্ছে। গায়ে লাগে না আমার, বাট টোটালটা যখন হয় তখন কিন্তু টাকার পরিমাণটা বিশাল। আবার এন্টারপ্রাইজ সফটওয়্যার যেগুলো আছে ওইগুলো কিন্তু আবার এত সস্তায় আপনি পাবেন না। যেমন আমার যে সক্রিয়টা আমি বিভিন্ন কাস্টমারের কাছে পার ইউজার আমি চার্জ করি ধরেন $3 থেকে $3.5 প্রতি মাসে। আবার আমি যেই ক্যাটাগরিতে আছি ওইটারই ওয়ার্ল্ডের লিডার হচ্ছে গিয়ে salesforce.com। salesforce.com এর প্রাইসিং শুরুই হয় $25 থেকে। তো এই যে এই জিনিসটা, এই প্রাইসিংটা খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যারের জন্য। কারণ সফটওয়্যার এটা কি সস্তা নাকি মানে দামি, এটার উপরে ডিরেক্টলি ডিপেন্ড করতেছে এটা কতটা মানুষ নিবে, কতটা মানুষ কন্টিনিউ করবে এটার সাথে। SaaS-এর বেলায় SaaS হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস মডেল। সো রেভিনিউ ইজ রিকারিং, প্রাইসিং স্ট্র্যাটেজি মাস্ট সাস্টেইন গ্রোথ। এই যে আমি বললাম যে আমি প্রতি মাসে গুগলকে 150 টাকা দিই, এটা হচ্ছে গুগল বেসিক্যালি আমার কাছ থেকে SaaS সার্ভিস আমাকে দিচ্ছে, সফটওয়্যার এজ এ বা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস দিচ্ছে। যে সে আমাকে গুগল ড্রাইভ, আমাকে জিমেইল, আমাকে মানে প্র্যাকটিক্যালি সব ধরনের জিনিসপত্র সে আমাকে দিচ্ছে। নর্মালি ফ্রিতে 15 GB দেয়, প্রিমিয়ামে 100 GB দেয়। তো আমি ধরেন ফ্রি সার্ভিসটা অনেক আগেই কভার করে গেছি, কারণ আমি প্রিমিয়াম সার্ভিস। এখন
প্রিমিয়ামও আমার দেখা যাচ্ছে যে 90% আমি কভার করে ফেলছি, আমাকে প্রতিদিনই নোটিফিকেশন পাঠায়। তো প্রিমিয়াম থেকে আমাকে হয়তো বা পরবর্তীতে প্রোতে যাইতে হবে, যেটা হয়তো মেবি $3.5 দাম হবে। সো রেভিনিউ, রিকারিং রেভিনিউ প্রাইসিং স্ট্র্যাটেজি মাস্ট সাস্টেন গ্রোথ, মাস্ট ব্যালেন্স অ্যাফোর্ডেবিলিটি ভার্সেস পারসিভড ভ্যালু। এটা হচ্ছে আরেকটা, যে আমাকে সস্তাও হইতে হবে, আবার আরেকটা পারসিভড ভ্যালু কত। সে আমি গুগলের উপর এখন এত বেশি ডিপেন্ডেন্ট, গুগল যদি আমাকে বলে যে ভাই তোমাকে আমি 150 টাকা চার্জ করবো না, আমি তোমাকে 250 টাকা চার্জ করবো, আমার জন্য মেবি খুব বেশি কোনো তফাৎ না। কিন্তু সে যদি আমাকে বলে যে আমি তোমাকে প্রতি মাসে 1,500 টাকা চার্জ করবো, আমি হয়তোবা আমি গুগল থেকে বের হয়ে যাব, আমি হয়তোবা অল্টারনেটিভ কোনো প্ল্যাটফর্ম আমি সার্চ করার চেষ্টা করবো। হ্যাঁ, গুগলের মতন তো অনেক ক্লাউড আছে, সে কি বলবো, ওয়ান ড্রাইভ আছে, আরো বিভিন্ন ধরনের আছে, যেখানে গেলে কিন্তু আপনি এরকম 100 জিবির মতন ডেটা কিন্তু পেয়ে যাবেন। তারপর একটা যে কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে, সো ওই কমফোর্ট জোনটা আমি আরেক জায়গায় ফ্রি পাওয়ার পরেও আমি যাচ্ছি না, কারণ আমি এইটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কেউ যদি আমাকে বলে যে তোমার প্রতি মাসে 1,500 টাকা দিতে হবে বা 2,500 টাকা দিতে হবে, আমি বলবো যে ভাই আমার দরকার নেই আমার এই কমফোর্ট জোনের, আমার 2,500 টাকার মূল্য নেই, আমি ফ্রি প্ল্যাটফর্মে চলে যাব। সো কতটুক পর্যন্ত চার্জ করবে, যেটা চার্জ করলে মানুষ তার সেই বাঁধনটা ছিঁড়ে যাবে না, ওইটা কোম্পানিগুলোকে বুঝতে পারতে হবে। এটা যদি না বুঝে, সে যদি নিজের ভ্যালু সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করে যে হ্যাঁ আমি 1,500 টাকা করে চার্জ করলেও মানুষ থাকবে, তাহলে হয়তোবা সে ইজ ইন ফর এ গুড সারপ্রাইজ। আচ্ছা, সো সফটওয়্যার প্রাইসিং মডেলের কিছু কমন কিছু টাইপ আছে। প্রথমটা হচ্ছে ফ্রিমিয়াম, যেটা সে গুগল যেটা করে যে প্রথমে আপনি ইউজ করেন আপ টিল 15 জিবি ফ্রি, 15 জিবি ক্রস করলে তারপরে আপনাকে অফার দিবে যে ভাই তোমার তো 15 জিবি ক্রস করে যাচ্ছে, তুমি যদি তোমার সব ডেটা তুমি যদি রেখে সামনের দিকে আগাইতে চাও, তুমি কিসে যাও, প্রিমিয়াম সার্ভিসটাতে যাও। প্রিমিয়াম সার্ভিস কত, তোমাকে প্রতি মাসে $1.5 করে চার্জ হবে বা $1 করে চার্জ হবে, এই ধরনের একটা। সো এটা হচ্ছে প্রিমিয়াম মডেল। দেন আসছে হচ্ছে সাবস্ক্রিপশন মডেল, জাস্ট লাইক নেটফ্লিক্স। নেটফ্লিক্সে আমরা কি করি, প্রতি মাসে আমরা তাকে একটা টাকা দিই, আমরা ঢুকে তার এখানে একটা পুল অফ 2,000-2,500 মুভিজ আছে, সেই মুভিজের যে কোনোটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে সাবস্ক্রিপশন মডেল। দেন আসছে হচ্ছে পে পার ইউজ। এখন নেটফ্লিক্সই যদি সাবস্ক্রিপশন মডেল না রেখে সে যদি বলতো যে ঠিক আছে তুমি আমার এখানে ঢুকো, আমার এটা ঢুকতে তোমার কোনো টাকা লাগবে না, কিন্তু তুমি ঢুকে তুমি প্রতিটা মুভি দেখার জন্য তুমি আমাকে $1 করে দিতে হবে, দেন এটা হয়ে যেত পে পার ইউজ। যেখানে সাবস্ক্রিপশন মডেলে আপনি কিন্তু আনলিমিটেড মুভি দেখতে পারতেছেন, একটা ফুল পুল থেকে কথার কথা 2,000, 2,500, 5,000 মুভির ভিতর থেকে আপনি যেটা ইচ্ছা আপনি দেখতে পারতেছেন। পেপার ইউজে আপনাকে পার মুভির জন্য আপনাকে পেমেন্ট করতে হইতো। সো এটা হচ্ছে পেপার ইউজ মডেল। এটা বর্তমানে যেরকম সে কথা AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস। মোবাইল ডেটা আপনি যতটুক, যদি আপনি পেপার ইউজে থাকেন, আপনি যতটুকু ব্যবহার করবেন তত এমবির জন্য আপনি টাকা দিবেন। AWS এর মডেলটাই এরকম, যে ওর আসলে ফিক্সড প্রাইস নাই, আপনি ঢুকবেন যতটুক ব্যবহার করবেন ততটুকের জন্য আপনি টাকা দিবেন। দেন 4 নম্বরে আসছে হচ্ছে টিয়ার্ড প্রাইসিং, প্যাকেজেস ফর ডিফারেন্ট সেগমেন্টস। সে 3 ধরনের প্যাকেজ। সে আমার যে সফটওয়্যার সক্রিয় DMS, এটাতেই 3 ধরনের আছে, বেসিক, রেগুলার, অ্যাডভান্সড। সো বেসিকের দাম হচ্ছে $3, রেগুলার হচ্ছে $4, অ্যাডভান্সড হচ্ছে $5। সো এটা হচ্ছে টিয়ার্ড প্রাইসিং। দেন হচ্ছে ওয়ান টাইম লাইসেন্স, যেটা সাধারণত ট্র্যাডিশনাল সফটওয়্যাররা যেটা করে থাকে, যে সে কথার কথা অফিস 365 এর আগে, অফিস 365 এখন কিন্তু এই সাবস্ক্রিপশন মডেল চলে আসছে, বাট এর আগে কি করতে হইতো, এর আগে হচ্ছে আপনাকে MS এক্সেল আলাদা করে পারচেজ করতে হইতো, বা MS অফিসের প্যাকেজ আলাদা করে পারচেজ করতে হইতো, 1 বছরের লাইসেন্স ছিল।
সো 1 বছরের লাইসেন্স আপনি আলাদা করে পারচেজ করবেন, কথার কথা পার লাইসেন্স $50। আমরা তো আসলে আমাদের কম্পিউটারে এই ক্র্যাক ভার্সন পাইতে পাইতে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এগুলা তো কম্পিউটার ভিতরে থাকবেই। আসলে এটা থাকার কথা না, এটা আমরা ইলিগাল ভার্সন পাচ্ছি, আমরা এগুলা কি বলবো পাইরেটেড ভার্সন পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এগুলাকে ফ্রি পাই, এটা আমাদের ফ্রি পাওয়ার কথা না। সো এইটা হচ্ছে ওয়ান টাইম লাইসেন্স। সো এই বিভিন্ন মডেলে কিন্তু সফটওয়্যারের প্রাইসিং করা যায়। এখন রাইট প্রাইসিং মডেলটা কি হবে? রাইট প্রাইসিং মডেল হচ্ছে কাস্টমারের বিহেভিয়ার এবং এফোর্ডেবিলিটির সাথে ম্যাচ করে করতে হবে, কম্পিটিটিভ বেঞ্চমার্কিং এর উপর ভিত্তি করে যে আপনার কম্পিটিটররা কিভাবে প্রাইস করতেছে সেটার সাথে আপনাকে অ্যালাইন করতে হবে। আপনি অ্যাডাপ্ট টু লোকাল ভার্সেস গ্লোবাল মার্কেট, যে আপনি লোকালি কিরকম ভাবে আপনার প্রাইসিং হচ্ছে, গ্লোবালি মার্কেটে কিভাবে প্রাইসিং হচ্ছে। সে আমার ক্ষেত্রেও আমি যেটা বলতে পারি যে বাংলাদেশের এন্টারপ্রাইজ সফটওয়্যারের মার্কেটটা খুবই কম্পিটিটিভ, প্রচন্ড প্রাইস কনসাস। সো বাংলাদেশে আমরা যেটা বলি যে বাংলাদেশে আপনি সফটওয়্যার বিজনেস করে আপনি আসলে সাকসেসফুল হওয়া বা আপনি নিজেকে একটা ধনী কোম্পানিতে পরিণত করা আসলে খুব ডিফিকাল্ট। আপনাকে যেটা করতে হবে, আপনাকে গ্লোবাল মার্কেটে খেলতে হবে। গ্লোবাল মার্কেটে খেললে আপনি তখন কিন্তু আসল যে একটা রেভিনিউ, যেটা একটা কমফোর্টেবল রেভিনিউ, সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। বাট গ্লোবাল মার্কেটে যাইতে হইলে কি করতে হবে? আপনার প্রোডাক্টটাকে তো একটা শক্তপোক্ত বানাইতে হবে। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে বাংলাদেশের মার্কেট দিয়ে আমি প্রোডাক্টটাকে স্ট্যান্ডার্ডাইজ করব, প্রোডাক্টটাকে স্টেবল করে আমি গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাব। বাট আমাকে ব্যবসা করতে হবে গ্লোবাল লেভেলে, এবং প্রাইসিং মাস্ট অ্যালাইন উইথ প্রোডাক্ট লাইফ সাইকেল, আর্লি স্টেজ ভার্সেস ম্যাচিউর। যে আমার প্রোডাক্টটা ইন্ডাস্ট্রি লাইফ সাইকেলের কোথায় আছে, আমি কি আর্লি স্টেজে আছি নাকি গ্রোথে আছি নাকি ম্যাচিউরিটিতে নাকি ডিক্লাইনে। এখন যে ইন্ডাস্ট্রিটা ডিক্লাইনের ভিতরে আছে আপনি সেখানে নতুন প্রোডাক্ট নিয়ে আসলেন, তাইলে কিন্তু লাভ হবে না। এখানে অলরেডি দেয়ার আর টু মেনি কম্পিটিটরস ইন দ্য মার্কেট। তো এই ফিলিপ কটলারের একটা প্রাইসিং ম্যাট্রিক্স আছে, আমি এটা ডিটেইলে আর ঢুকতেছি না যেহেতু আমাদের সময় একটু কমে গেছে শেষের দিকে। সো এইটা খুব ইন্টারেস্টিং যে বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের কিন্তু প্রাইসিং স্ট্র্যাটেজি আছে ডিপেন্ডিং অন কোয়ালিটি অফ দ্য সফটওয়্যার। যে হাই কোয়ালিটি লো প্রাইস, হাই কোয়ালিটি মিডিয়াম প্রাইস, মিডিয়াম কোয়ালিটি লো প্রাইস, বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে। এক একটা কিন্তু আপনি এক একটা টার্গেট মার্কেটকে এক একটা টার্গেট সেগমেন্টকে আপনি টার্গেট করে আপনি কাজ করবেন। আচ্ছা, সো এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আফটার দিস ডিসকাশন, যে ইমাজিন ইউ আর লঞ্চিং এ টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস। কি আমরা লঞ্চ করতেছি বলেন তো? টাস্ক ম্যানেজমেন্ট। কি করব এটা দিয়ে? স্যার আমার কি কি অ্যাসাইনমেন্ট কি আছে বা সিটি কি আছে, এক্সাম কি আছে, এইগুলা। এক্স্যাক্টলি আমি কথা এইটা তো আমি আছেই, অমুক দিন অমুকটা আমাকে সাবমিট করতে হবে, এইটা হচ্ছে আমার ক্লাস ওয়ার্কের পড়ালেখা, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের পড়ালেখা, এইটার সাথে আবার আমি অমুক দিন এতটা সময় আমি টিউশনি করতে যাই, এটাও আবার লেখা আছে, আবার অমুক দিন অমুক প্রোগ্রামে অ্যাটেন্ড করা, এটাও আমার লেখা আছে। সো একটা ওভারঅল টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস আমরা বানায়। প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে উইচ প্রাইসিং মডেল উইল ইউ চুজ? এই মডেল থেকে কোনটা আমরা চুজ করব? প্রিমিয়াম চুজ করব, সাবস্ক্রিপশন চুজ করব, পে পার ইউজ, ইয়ার প্রাইসিং না ওয়ান টাইম লাইসেন্স, কোনটা চুজ করব? স্যার প্রিমিয়াম। ভেরি গুড। কেন, লজিকটা কি? কারণ স্যার আমি স্টুডেন্ট, আমার তো আসলে এই জিনিসের প্রতি এত খরচ করার দরকার নাই। আমি যেখানে নরমালি অ্যালার্ম দিতে পারতেছি। রাইট। তো প্রিমিয়াম দিয়ে কি করব? প্রিমিয়াম দিয়ে অবজেক্টিভটা হচ্ছে ভাই ফ্রি, এটা ইউজ করো, কোনো অসুবিধা নাই, আসো, ইটস ফ্রি টু ইউজ। মানুষ ঢুকে ইউজ করে মজা পাইলো। বাট আপনি কি করলেন, আপনি ফ্রি ভার্সনে আপনি কিছু ফিচার আপনি লিমিটেড করে দিলেন, যে তুমি বেসিক ফ্রি ভার্সনে তুমি এই 60% ফিচার তুমি পাবা, যেটা দিয়ে তোমার ইনিশিয়াল কাজ তোমার চলে যাবে।
বাট যেই মানুষটা ইউজ করে মজা পেয়ে গেল, সেইটাতে ডিপেন্ডেন্ট হয়ে গেল, সে দেখলো যে ঠিক আছে আমি মাত্র প্রতি মাসে আমি যদি কথার কথা 50 টাকা দিই, প্রতি মাসে আমি 100 টাকা দিই, যেটা আসলে গায়ে লাগে না, প্রতি মাসে আমি 100 টাকা দিলে আমি এই ফিচারগুলো পেয়ে যাচ্ছি যেটাতে আমার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনার প্রিমিয়াম থেকে তখন প্রিমিয়াম ফিচারগুলো সেল হওয়া শুরু করবে। তো এটা very good. So which pricing model will you choose? Why will students pay or not pay? কি মনে হয় কি হইলে স্টুডেন্ট আসলে পে করবে, আর কি হইলে কোন ফিলিং থেকে আসলে তারা সামনে আগাবে, কি মনে হয়? স্যার বাজেট ফ্রেন্ডলি সাবস্ক্রিপশন অপশন যদি থাকে, যেটা মনে করেন 100 টাকার কম বা কম অ্যামাউন্টে হইলে হয়তো বা পে করতে পারে। এক্স্যাক্টলি, মানে তার গায়ে লাগতেছে না জিনিসটা করতে, কিন্তু তার লাইফে ভ্যালু অ্যাড করতেছে। সে দেখলো যে যে ভ্যালুটা অ্যাড হচ্ছে সেইটার তুলনায় আসলে এটার যে দাম সেটা কিছুই না। এই যে ফিলিংটা, এই ফিলিংটা তার ভিতরে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে তারপরে বেসিক্যালি আপনার কিন্তু তখন আপনার মানে ইয়োর গেম ইজ অন। আপনাকে তখন চিন্তা করতে হবে যে সোজা কথা আপনার ডাউনলোড হইছে সে বাংলাদেশে একটা পার্টিকুলার, সে এই 2025 এর এই মুহূর্তে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস বা প্রাইভেট পাবলিক মিলায় টোটাল স্টুডেন্টের সংখ্যা কত? এনি আইডিয়া? আমি জানি না। দেখি তো চ্যাটজিপিটি কি বলে। নাম্বার অফ স্টুডেন্টস ইন বাংলাদেশ, পোস্ট প্রাইমারি কাউন্ট হচ্ছে 1,92,00,000। টোটাল স্টুডেন্টস অ্যাক্রস পোস্ট প্রাইমারি মানে ক্লাস 5 এর উপরে যারা পড়ে। কলেজে পড়ে হচ্ছে প্রায় 44 লক্ষ, কলেজ এডুকেশন। মাদ্রাসাতে পড়ে প্রায় 28 লক্ষ, ইউনিভার্সিটিতে পড়ে প্রায় 10 লক্ষ। সো আপনি যদি শুধু ইউনিভার্সিটি স্টুডেন্টকে টার্গেট করেও আপনি এই অ্যাপটা করেন, আপনার টোটাল অ্যাভেলেবল মার্কেট হচ্ছে 1.03 মিলিয়ন। সেখান থেকে আপনি টার্গেট করলেন যে প্রিমিয়ামে আপনি 1 লক্ষকে ঢোকাবেন। 1 লক্ষকে যদি আপনি প্রিমিয়ামে ঢোকান, সেখান থেকে আপনি প্রিমিয়ামে নিয়ে যাবেন 10,000কে। 10,000কে আপনি যদি 100 টাকা করে চার্জ করেন তাহলে কত হবে? প্রতি মাসে 10 লাখ টাকা। তো সেটা যদি আপনি ওইভাবে টার্গেট করে আপনি কাজ করেন, সেইভাবে আপনি ফিচারটাকে সেইভাবে সাজান, ইফ দ্যাট 10 লাখ টাকা মেক সেন্স টু ইউ, তাহলে কিন্তু এটা করা যাবে। বাট আপনি যদি ধরেন সারা স্টুডেন্ট সেগমেন্টকে আপনি টার্গেট করলেন যে একদম সেকেন্ডারি এডুকেশন এন্ড অ্যাবাভ, এটা কিন্তু টোটাল হচ্ছে 2 কোটি স্টুডেন্ট। তো 2 কোটি স্টুডেন্টের কি হচ্ছে গিয়ে 10% হচ্ছে 20 লাখ। হ্যাঁ, 2 কোটি স্টুডেন্ট হচ্ছে 20 লাখ, সেটার 10% হচ্ছে গিয়ে 2 লাখ। তো 2 লাখকে আপনি যদি 100 টাকা করে নিতে পারেন, সেটা কিন্তু প্রতি মাসে 20 লাখ টাকা। তো ওইভাবে আপনি একটু চিন্তা করেন যে আপনি তার জন্য কি করবেন, কি করলে সে আপনাকে প্রথমে প্রিমিয়ামে আসবে, ফ্রি ভার্সনে আসবে, তারপরে সেটাকে আপনি প্রিমিয়ামে নেবেন, কি করলে আসলে সে আসবে, এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, সো সামারিটা কি? সোফার আমরা যা ডিসকাস করলাম সেটার সামারি হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি ইজ অ্যাবাউট নোয়িং ইউর ইউজার্স এন্ড পজিশনিং এফেক্টিভলি। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কাকে কি সার্ভিস দিচ্ছেন সেটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। আপনার কাছে যদি ক্লিয়ার না থাকে যে আসলে আপনি হোয়াট ইউ স্ট্যান্ড ফর, তাহলে কিন্তু আসলে আপনি না ঘরকা না ঘাটকা, আপনি কোথায় নিজেকে পজিশন করবেন সেটা আপনিও জানেন না, তাইলে তো আসলে আপনার বিজনেস হবে না। দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে ডিজিটাল ফার্স্ট চ্যানেলস আর কি ফর সফটওয়্যার স্টার্টআপস। সো ডিজিটাল ফার্স্ট চ্যানেল তার মানে কি, আমি ওয়েবসাইট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে
আমার মার্কেটিং, সেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আমি সফটওয়্যার একটা স্টার্টআপ হয়ে থাকি। আমার জন্য ফিজিক্যাল চ্যানেল ইফেক্টিভনেস কম। তৃতীয় যেটা দেখলাম, প্রাইসিং মডেল শেপ অ্যাডপশন এন্ড গ্রোথ। আমি প্রাইসিং মডেল যদি ঠিকঠাক মতন হয়, কাস্টমার আমার প্রোডাক্টটা অ্যাডপ্ট করবে বেশি, আমার গ্রোথ হবে বেশি। আমি নিজেকে যদি প্রিমিয়াম প্রাইসিং করে ফেলি, আমার কিন্তু অ্যাডপশন এন্ড গ্রোথ দুইটাই কিন্তু তখন কমে যাবে। চতুর্থ যেটা দেখলাম যে ব্যালেন্স অফ এফোর্ডেবিলিটি প্লাস ভ্যালু ইকুয়ালস টু লং টার্ম সাস্টেইনেবিলিটি। যে আমি যদি লং টার্ম সাস্টেইনেবিলিটি এনশিওর করতে চাই, আমাকে আমার প্রাইসটা এফোর্ডেবল হইতে হবে এবং আমাকে উপযুক্ত পরিমাণে ভ্যালু দিতে হবে কাস্টমারকে। কাস্টমার যেন যে দামটা দিচ্ছে সেই দামের এগেইনস্টে সে যেন প্রপার ভ্যালু পায়, আদারওয়াইজ সে কিন্তু কন্টিনিউ করবে না। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো দিস ইজ মোর অর লেস আমাদের আজকের টপিক। তো লাইক আই সেড, এই যে আজকে থেকে শুরু করে পরের যে টপিকগুলো সেগুলো কিন্তু কি হবে ফাইনালের জন্য, এটা মিড টার্মের জন্য কভার করবে না। সো আপাতত আপনারা ফোকাস রাখেন লেকচার 1 থেকে লেকচার 9 পর্যন্ত এই জিনিসগুলো ভালো করে করেন। এবং আপনাদের এন্টারপ্রেনিয়রশিপের মিড টার্ম তো ডেট তো দিয়ে দিছে দেখলাম, কবে আপনাদেরটা কবে, কত তারিখে?